সুপ্রিয় কৃষি কোর্সের ভর্তি পরীক্ষার্থী যারা গণিত নিয়ে অত্যন্ত টেনশনে আসো তাদের জন্য আজকের ক্লাসটা হচ্ছে সরলরেখার যে দুইটা পার্ট। প্রথম পার্টটা হচ্ছে স্থানাঙ্ক নিয়ে, সরলরেখার সরলরেখা আছে, সেই স্থানাঙ্ক পার্টটা আজকে আমরা পড়াবো। এই ক্লাসটাতে তোমাদের এগ্রিজিএসটির জন্য হেল্পফুল হবে, খুবই হেল্পফুল হবে। ক্লাসটা টোটালি এগ্রিজিএসটির জন্য নেওয়া, অর্থাৎ তোমাদের যে উদাহরণগুলো দেখানো হবে সেই উদাহরণগুলো প্রত্যেকটা কোশ্চেনই আসছে এগ্রিজিএসটিতে কোনো না কোনো বছরের, ঠিক আছে। এবং এই ক্লাসটা করলে এই অধ্যায়ের বিগত 20 বছরের কোশ্চেনগুলো তোমাদের সলভ এখান থেকে হয়ে যাবে। তো চলো আজকে এই ওয়ান শট এমসিকিউ ক্লাস, যেটা সরলরেখার স্থানাঙ্ক এগ্রিজিএসটির স্ট্যান্ডার্ড ক্লাসটা করতে থাকি আমরা। প্রথম টাইপ 1-এ বলছে কার্টেসীয় পোলার স্থানাঙ্কের পারস্পরিক রূপান্তর। এটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এগ্রিজিএসটির জন্য 100% ইম্পর্ট্যান্ট এই টপিকস। এগ্রিজিএসটির জন্য 100% ইম্পর্ট্যান্ট। কেন 100% ইম্পর্ট্যান্ট? আমরা যখন কোশ্চেন প্র্যাকটিস করাবো তখন দেখবা তোমরা একই কোশ্চেন কতবার করে আসছে, একই স্টাইলের কোশ্চেন, ঠিক আছে। আমরা প্রত্যেকটা অঙ্কই হাতে ধরে করাবো এমন না, কিছু অঙ্ক করাবো এবং তোমরা স্ক্রিনশট নিয়ে বা দেখে নিও, নিজের মতো প্র্যাকটিস করে নিও। আচ্ছা, স্থানাঙ্ক ব্যবস্থায় একটা আছে কার্টেসীয় স্থানাঙ্ক আর একটা আছে পোলার স্থানাঙ্ক। এটা যদি pxy একটা বিন্দু হয়, এটা x অক্ষ, এটা y অক্ষ, এখান থেকে এইটুকের দূরত্ব আছে x আর এখান থেকে এইটুকের দূরত্ব হলো y। আমরা সবাই জানি এই অ্যাঙ্গেলটা আছে থিটা, এই মানটা আছে r। আমাদের যদি পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্ক রূপান্তর করতে বলে, পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর, পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর। পোলার মানে আর এবং থিটার মান দেওয়া আছে, আমার রূপান্তর করতে হবে কার্টেসীয় স্থানাঙ্ক মানে x এবং y এর মান নির্ণয় করতে হবে। কার মান নির্ণয় করতে হবে? x এবং y এর মানটা নির্ণয় করতে হবে। দেখো তো আনুভূমিক বরাবর কি ক্রিয়া করে, তার cos থিটা, আর উলম্ব বরাবর sin থিটা। তাহলে এই x সমান আমরা লিখতে পারি এই r cos থিটা, আর y সমান হচ্ছে r sin থিটা। তাহলে পাইলাম কি x = r cos থিটা, y = r sin থিটা। r এর মান পোলার স্থানাঙ্ক মানে r এবং থিটার মান দেওয়া থাকবে, এখান থেকে আমরা বের করে নেব। তাহলে পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্ক আমরা রূপান্তরটা শিখে গেছি আশা করি। এবার আমাদের যদি কার্টেসীয় থেকে পোলারে রূপান্তর করতে বলে, তাহলে কি করব? দেখো এই দুইটাকে বর্গ করে যদি যোগ করি তাহলে এখান থেকে আসবে √r = কি √x² y², আর থিটা পাবো আমরা, tan ইনভার্স y/x। আমি এবার রূপান্তর করছি কার্টেসীয় থেকে পোলার মানে r এবং থিটার মান দরকার, সেখানে r পাইলাম √x² y², আর থিটা tan ইনভার্স y/x। এটা আবার বিভিন্ন কোঅর্ডিনেটের জন্য বিভিন্ন হয়, সেটা দেখে আসি একটু। সেটা যদি আমরা দেখি বিভিন্ন কোঅর্ডিনেটের জন্য বিভিন্ন হয়, তাহলে এটা কি x এবং y দুইটাই পজিটিভ, এখানে xটা নেগেটিভ, yটা পজিটিভ, এখানে x এবং y দুইটাই নেগেটিভ, এখানে x পজিটিভ, y নেগেটিভ। তো দেখো প্রথম কোঅর্ডিনেটের জন্য যেটা x এবং y দুইটাই পজিটিভ, তো সেখান থেকে আমরা পাই থিটা tan ইনভার্স y/x। দ্বিতীয় কোঅর্ডিনেটের জন্য এখান থেকে এইটু কত 180 ডিগ্রি, এই কোঅর্ডিনেটে থেকে যাচ্ছে মানে কি 180 ডিগ্রি থেকে মাইনাস। তো দ্বিতীয় কোঅর্ডিনেটের জন্য হবে -xy এর জন্য থিটার মানটা পাই tan ইনভার্স y/x। দেখো এখানে আর কোনো মাইনাস টাইনাস আনতে হবে না, মডুলাস দেওয়ারও কোনো কিছু নেই, কারণ এই মাইনাস বা চিহ্নের কারণে আমরা এই কাজটুকু করছি, ঠিক আছে। পাই tan ইনভার্স y/x। তৃতীয় কোঅর্ডিনেটের জন্য অর্থাৎ -x - y এর জন্য থিটা = পাই tan ইনভার্স y/x।
এক্স। এখান থেকে এটুকু হচ্ছে পাই এই কোয়াড্রেন্টটা মানে পাই প্লাস সামথিং। চতুর্থটার জন্য থিটা ইকুয়াল টু 2 মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা লিখতে পারি মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। আমরা সবাই জানি অ্যাট এ গ্যালান্সে তোমাদেরকে স্মরণ করিয়ে দিলাম যে বিভিন্ন কোয়াড্রেন্টের জন্য থিটার মান বিভিন্ন। তাহলে আমরা অ্যাট এ গ্যালান্সে যদি পোলার থেকে কার্টেসীয় থেকে পোলারে রূপান্তর করার কথা বলি, আমি অ্যাট এ গ্যালান্সে যদি বলি পোলার থেকে কার্টেসীয় মানে এক্স এবং ওয়াইয়ের মান দরকার, পাইলাম এক্স ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা। সেখান থেকে আমি পোলার থেকে কার্টেসীয় বের করতে পারবো। এবার কার্টেসীয় থেকে পোলারে যদি বের করতে বলে তাহলে আর এবং থিটার মান দরকার আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন বিভিন্ন কোয়াড্রেন্টের জন্য এই মানটা বিভিন্ন হয়, সেটা একটু দেখে নেব। তাহলে কার্টেসীয় থেকে পোলারে রূপান্তর আমরা শিখে গেলাম, বা পোলার থেকে কার্টেসীয়। এখন এই রিলেটেড কিছু কোশ্চেন আমরা সলভ করব। দেখি প্রথম কোশ্চেন বলছে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে 120 ডিগ্রি হলে ওর কার্টেসীয় স্থানাঙ্ক কত? কার্টেসীয় স্থানাঙ্ক মানে এক্স এবং ওয়াই এর মান দরকার। এক্স ইকুয়াল টু আমরা জানি আর কস থিটা, আর এর মান হচ্ছে 2 কস কত ডিগ্রি? কস 120 ডিগ্রি। কস 120 ডিগ্রির মান কত? মাইনাস হাফ। তাহলে 2 ইন্টু মাইনাস হাফ মানে কত? -1। ওকে, y ইকুয়াল টু কি? y ইকুয়াল টু আর সাইন থিটা। আর সাইন থিটা, আর এর মান হচ্ছে 2। আচ্ছা, সাইন 120 ডিগ্রির মান হচ্ছে √3/2, তার মানে √3। রাইট অ্যান্সার হবে -1, √3, -1, √3, এই অপশন রাইট অ্যান্সার। এটা আসছে জিএসটি এগ্রিতে 22-23 সেশনে, জিএসটি এগ্রির 22-23 সেশনে কোশ্চেনটা আসছে। পরের কোশ্চেনটা দেখি, এত বিন্দুটির কার্টেসীয় স্থানাঙ্ক কত? দেখো কোশ্চেনের ভিতর কোনো ভেরিয়েশন আছে? পোলার থেকে কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করতে বলছে। তাহলে আর এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে। এক্স ইকুয়াল টু কি? আর কস থিটা মানে √3 কস π/3 মানে 60 ডিগ্রি। 60 ডিগ্রির মান কত? হাফ, তার মানে √3/2। ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা, √3 ইন্টু সাইন 60 ডিগ্রির মান কত? সাইন 60 ডিগ্রির মান আর √3/2, আলটিমেটলি হবে কত? 3/2। রাইট অ্যান্সার হচ্ছে √3/2, 3/2। এটা দেখে √3/2, 3/2, ডি অপশন রাইট অ্যান্সার। ওটা দেখি, কোনো বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক হলে বিন্দুটির পোলার স্থানাঙ্ক কত? এবার কার্টেসীয় বলেছে, পোলার স্থানাঙ্কে রূপান্তর করতে বলছে। কোন কোয়াড্রেন্টে? দেখো তো দ্বিতীয় কোয়াড্রেন্টে না, এক্স এর মান মাইনাস, ওয়াই এর মান পজিটিভ। তাহলে দ্বিতীয় কোয়াড্রেন্টের ক্ষেত্রে আচ্ছা আগে আর এর মান বের করি। আর ইকুয়াল টু কি? √x² প্লাস 1 y² মানে -1 এর স্কোয়ার করলে 1, √3 এর স্কোয়ার করলে 3, আলটিমেটলি 2 আর এর মান। ওকে, দ্বিতীয় কোয়াড্রেন্টের জন্য থিটা ইকুয়াল টু পাই মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। ওয়াই এর মান কত? √3, এক্স এর মান কত? 1। এই মাইনাস কিন্তু আনা যাবে না, এই মাইনাসের কারণে এই মেকানিজম। তাহলে পাই মাইনাস ট্যান ইনভার্স √3 হয় কত ডিগ্রির জন্য? 60 ডিগ্রি, অর্থাৎ π/3। আর লসাগু করলে 3π - π 2π/3। তাহলে রাইট অ্যান্সার পাইলাম 2, 2π/3, 2, 2π/3। সি অপশন, সি অপশনটা রাইট অ্যান্সার আসছে। ঠিক আছে, সি অপশনটা রাইট অ্যান্সারে আসছে। এটা কি করানো লাগবে? বলছে কোনো বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক এত হলে পোলার স্থানাঙ্ক মানে আর এবং থিটার মান দরকার। আর সমান আমরা কি জানি? আর সমান কি? √x² প্লাস y²। আর থিটা ইকুয়াল টু কি? থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আছে BAU বাউ, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি 15-16 সেশনে। তাহলে আমরা কার্টেসীয় থেকে পোলার, পোলার থেকে কার্টেসীয় ধরনের অঙ্ক আর করবো না। স্লাইডগুলো কেন করা হয়েছে তোমাদের দেখানো হয়েছে যে এই রিলেটেড কোশ্চেনটা এই আইটেম থেকে আসছে, জাস্ট একবার করে পড়ে চলে যাবে। 5 নম্বর কোশ্চেন বলছে কোনো বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক 1, 1 হলে পোলার স্থানাঙ্ক। কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক তোমাদের বের করতে বলছে, তা আমার কোনো লাগবে না আশা করি। কয়েকটা কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্টেসীয় স্থানাঙ্ক সব কিন্তু প্রিভিয়াস ইয়ার থেকে দেখানো হয়েছে। বাউতে আসছে 9, 10।
আবার বাহুতে 6 7 আসছে, কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্টেসীয় স্থানাঙ্ক কত পারবা আশা করি সব তোমরা। পরটা এটা করে দিই, এর কার্টেসীয় স্থানাঙ্কে রূপান্তর করলে কোনটি হয়। আচ্ছা, পোলার থেকে কার্টেসীয়, কার্টেসীয় থেকে পোলারটা আমরা দেখলাম। এবার যদি কার্টেসীয় সমীকরণ দেওয়া থাকে পোলার সমীকরণে চাই, অথবা পোলার সমীকরণ দেওয়া আছে কার্টেসীয় সমীকরণে যাই, তাহলে আমরা সেটাকে কনভার্ট করব কিভাবে। যদি পোলার থেকে কার্টেসীয়তে রূপান্তর করতে পারে, তাহলে পোলার মানে আর এবং থিটার মানটা রিমুভ করে দেবো আমরা, কার্টেসীয় মানে এক্স এবং ওয়াই এর মানটা নিয়ে আসবো, এটাই আমাদের টার্গেট। তো এখানে দেখো বলছে কার্টেসীয় স্থানাঙ্কের রূপান্তর, কার্টেসীয় স্থানাঙ্কের রূপান্তর মানে এক্স এবং ওয়াই এর মানটা আনবো আর এবং থিটার মানটা রিমুভ করবো। তো এটা ক্যালকুলেশনটা সুবিধা হবে, আর দ্বারা যদি আমি গুণ করি তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু কে আর কস থিটা। আর সমান আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এ, আর এটা সমান কি লিখতে পারি এক্স, তাহলে ইকুয়েশনটা দাঁড়ালে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ এক্স। রাইট অ্যান্সার হচ্ছে এ অপশন। বাউতে 6 7 আসছে, বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির 6 7 কোশ্চেন। এই সমীকরণটা পোলার সমীকরণ নির্ণয় করতে বলছে। তো পোলার সমীকরণ নির্ণয় করতে বললে আমি আর এবং থিটা আকারে রাখবো। এটা সমান কি লিখতে পারি, আর স্কোয়ার লিখতে পারি, এ তো চেঞ্জ করার কোনো কিছু নাই, তাহলে আর স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, তার মানে আর ইকুয়াল টু এ। রাইট অ্যান্সার প্রথমটা। বাউতে 6 7 পাঁচটা কার্টেসীয় দেওয়া আছে, পোলার বের করতে বলছে বাউতে 5 6। তারপর সে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 18 19 কী বলেছে কোশ্চেনে, কোনো বিন্দু কার্টেসীয় স্থানাঙ্ক দেওয়া আছে, পোলার স্থানাঙ্ক। দেখো তোমরা এই কোশ্চেনগুলো তোমরা কি করবা, তোমরা জাস্ট একবার করে প্র্যাকটিস করে চলে যাবে। এই ক্লাসের উদ্দেশ্য আছে তোমরা যদি এই ক্লাস করো, এই ক্লাসের পরে এই অধ্যায় আর নতুন করে পড়তে হবে না। আমি যা করাই দিচ্ছি এগুলো স্লাইডগুলো কমপ্লিট করবা। প্রিভিয়াস ইয়ার দেখার কোনো কিছু নাই, প্রিভিয়াস ইয়ারই এখানে উঠাই দিয়ে আছে। এবং এগ্রি জিএসটিতে এই অধ্যায় পড়া শেষে দেখবা মাত্র কয়েকটা টপিক্স থেকে, সিলেক্টেড টপিক্স থেকে কোশ্চেন হয়। এই সিলেক্টেড টপিক্সটা আগে আইডেন্টিফাই করতে হবে, করে পড়াশোনাটা করতে হবে। তাহলে তুমি এই কম সময়ে অল্প পড়ে চান্স পাওয়ার সম্ভাবনাটা বাড়িয়ে দিতে পারো। ওকে, পড়টা পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্টেসীয় স্থানাঙ্ক, পোলার স্থানাঙ্ক দেওয়া আছে, কার্টেসীয় স্থানাঙ্ক। দেখো 5 6 সেশনের কোশ্চেন দেখাচ্ছি। হ্যাঁ, এটা বিন্দুতে সমরেখ, যদিও এইটা হচ্ছে এই স্লাইডের না, অন্য একটা টাইপের কোশ্চেন, তো আমি জাস্ট একবার করে বলে যাচ্ছি। সমরেখ মানে কি, সমরেখ মানে একই রেখায় অবস্থিত, মানে ত্রিভুজের ক্ষেত্রফল 0, ত্রিভুজের ক্ষেত্রফল 0। তাহলে আগে ত্রিভুজের ক্ষেত্রফল বের করবো, সেটা সমান 0 লাগবো, তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাবো। এর রিলেটেড বেশ কিছু কোশ্চেন সলভ করবো পরের টাইপে যে কয়টা দেখি। এত বিন্দুর সঞ্চার পথের সমীকরণ কত, এই বিন্দুর সঞ্চার পথের সমীকরণটা কি হবে। এটাকে আমরা এক্স বলতে পারি, এটাকে কি বলতে পারি, ওয়াই বলতে পারি। তাহলে এক্স ইকুয়াল টু কি এ টি স্কোয়ার আর ওয়াই ইকুয়াল টু কি 2a টি। এখান থেকে যে কোনো একটার মান বের করে এই সমীকরণে বসাই দিলে শেষ। ঠিক আছে, তাহলে এখান থেকে যদি আমি টি এর মানটা বসাই, টি ইকুয়াল টু আমি কি লিখতে পারি, টি ইকুয়াল টু লিখতে পারি ওয়াই বাই 2a। এই সমীকরণে যদি বসাই তাহলে এক্স ইকুয়াল টু এ টি স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার বাই 4a স্কোয়ার। তাহলে ইকুয়েশনটা দাঁড়ালো ওয়াই ইকুয়াল টু, এখান থেকে এ একটা কাটবে, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax, এমন একটা সমীকরণ আসবে। এমন সমীকরণ ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax পাইলাম, সমীকরণ জিজ্ঞাসা করছে, সমীকরণ পাইলে এটা যদি কিসের সমীকরণ বলে, তাহলে একটা চলকের উপর স্কোয়ার, তার মানে নিশ্চয়ই পরাবৃত্তের সমীকরণ। কিসের সমীকরণ বলে, তাহলে কিসের সমীকরণ হবে, পরাবৃত্তের সমীকরণ। সেটা আমরা অ্যান্সার করতে পারবো, কোনো অসুবিধা হবে না। ওকে, এগুলো আমরা পারবো। ঠিক আছে, ওকে। এবার ক্ষেত্রফল নির্ণয় বা সমরেখ নির্ণয়। ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের অনেকগুলো নিয়ম আছে। তো আমরা যেটা সবচেয়ে সহজ হয় বা শর্টকাট পদ্ধতি, সেটা হচ্ছে শূন্যকরণ পদ্ধতি।
ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ে আমরা ব্যবহার করব শূন্যকরণ পদ্ধতি। শূন্যকরণ পদ্ধতি, শূন্যকরণ পদ্ধতিটা কি? যে পদ্ধতিতে একটা স্থানাঙ্কের মান শূন্য করে নিতে হয় সেটাই হচ্ছে শূন্যকরণ পদ্ধতি। বাস্তব উদাহরণ দিলে সহজ হবে, বলাচ্ছে বাস্তব উদাহরণ দেব, ঠিক আছে। এবার সমরেখ যদি বলে, কোশ্চেনের ভিতরে সমরেখ অবলিক একই সরলরেখায় সমরেখ বা একই সরলরেখায় বললে ত্রিভুজ গঠন করে না, তার মানে ত্রিভুজের ক্ষেত্রফলটা শূন্য। সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত হলে ত্রিভুজের ক্ষেত্রফলটা কত ভাই বলো? শূন্য। তার মানে সমরেখ বা সরলরেখার ক্ষেত্রে প্রথমত ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, সেটা ইকুয়াল টু আমরা 0 লিখে দেব, আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। তো চলো এখন ত্রিভুজের ক্ষেত্রফল শূন্যকরণ পদ্ধতিতে কিভাবে বের করব আর সমরেখ হলে অঙ্ক কিভাবে বের করব বাস্তব উদাহরণ দিয়ে আমরা দেখাই। প্রথম কোশ্চেন আছে -k to 0.5, এটা কমা হবে না, এটা হবে 2 - k 3 বিন্দুটায় সমরেখ হলে k এর মান কত? আচ্ছা, তা আগে ত্রিভুজের ক্ষেত্রফল তো বের করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল শূন্যকরণ পদ্ধতি মানে যে কোনো একটা স্থানাঙ্ককে শূন্য করব। এটাকে যদি আমি শূন্য করি, এটাকে শূন্য করলে কোটির সাথে -5 করতে হবে। কোটির সাথে কত করতে হবে? -5 বা -5 যোগ করব। তাহলে এখানে দাঁড়ালো কত? 0 0। প্রত্যেকটা এই কাজটা প্রত্যেকটা স্থানাঙ্কের সাথে করতে হবে, প্রত্যেকটা স্থানাঙ্কের সাথে করতে হবে। মনে করো মাঝের স্থানাঙ্ক ছিল -1 -2, এটা যদি আমি 0 করি তার মানে এর সাথে কী করছি? +1, এর সাথে কী করছি? +2। প্রত্যেকটা স্থানাঙ্কের সাথে ভুজে +1 করতে হবে, কোটিতে +2 করতে হবে। প্রসেসটা হচ্ছে এই, ওকে। এটার ক্ষেত্রে আবার কথা আসে যে এখানে 0.5 ছিল, আমি 0 0 করবো, তাহলে কোটিতে আমি 5 যোগ করছি, এটা। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে তাই করব, ভুজে হাত দেব না, -k আছে, এখানে -5 করলে কত হবে? -3। এটা ভুজে হাত দেবো না, ভুজে আছে কত? 2 - k, কোটিতে কত আছে? 3, তার মানে আলটিমেটলি কত? -2, ওকে। এইটা পাইলাম। এবার এটা যদি x1 y1 আকারেও পড়তাম, যে x1 y1 আছে, x2 y2 আছে, তো তখন ত্রিভুজের ক্ষেত্রফল কি লিখতাম? হাফ ইন্টু এইটা গুণ এইটা মাইনাস এইটা, তার মানে x1 y2 মাইনাস x2 y1, এভাবে করতাম, ওকে। এটার ক্ষেত্রেও তাই। ত্রিভুজের ক্ষেত্রফল মানে হাফ, ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? হাফ। এই হাফ দিলে তারপর এটা গুণ করো, মাইনাস এটা গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে 2k, আচ্ছা সূত্রের মাইনাস এই মাইনাস প্লাস, তাহলে আলটিমেটলি কত হবে? আলটিমেটলি +6 -3k। আর সমরেখ মানে ত্রিভুজের ক্ষেত্রফল কত? শূন্য। এই হাফটা রাইট সাইডে যে শূন্য হবে, 2k - 3k, আলটিমেটলি -k = -6 আর k = 6। রাইট অ্যান্সার হচ্ছে 6, রাইট অ্যান্সার হচ্ছে 6। আমি একটা অঙ্ক বিভিন্নভাবে কথা বলে করাই দিলাম, তোমরা আশা করি বুঝেছো, এবং এই রিলেটেড যতগুলো কোশ্চেন আছে তোমরা সলভ করতে পারবে। পার্টটা দেখি, বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? একটা করব ত্রিভুজের ক্ষেত্রফল, এটাই করি। বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? আচ্ছা, এটাই কি বড়? যেটা বড় মনে হবে সেটা করব। এটা বড় মনে হয়, তাই তো? তাহলে কি এটা করব? এটাই করাই দিই তোমাদের, যে এত বিন্দু তিনটি সমরেখ হলে এ এর মান কত? যে কোনো একটা শূন্য যদি, আচ্ছা এটা তো সমরেখ তো দেখালাম, ত্রিভুজের ক্ষেত্রফলটা দেখাই। এটা বিন্দুগুলো দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল কত? তাহলে কি করব? শূন্যকরণ পদ্ধতি, তার মানে ভুজে -1 করব। ভুজে -1 করলে 0 0 হওয়া সম্ভব, প্রত্যেকটার ক্ষেত্রে তাই করব। এখানে -1 করা মানে থাকবে কত? 1 1, -1 করা মানে কত? 3 5। ত্রিভুজের ক্ষেত্রফল মানে আজীবন হাফ, ত্রিভুজের ক্ষেত্রফল মানে আজীবন হাফ। ওর বাবা করলে সম্পত্তি, ও কোনোদিন এই হাফ ছাড়ে না। তাহলে এটা গুণ করব, তাহলে কত হবে? 5 - 3, আলটিমেটলি হাফ ইন্টু কত? 2 1।
ত্রিভুজের ক্ষেত্রফল কত 1। আর এখানে আমরা জানি ক্ষেত্রফল কখনো মাইনাস হয় না, মাইনাস আসলে আমরা রিমুভ করে দেব। ওকে, তাহলে আমরা করতে পারবো এর রিলেটেড। এটাও যদি করতাম কি, এটা শূন্যকরণ করে দিতাম, প্রথমে শূন্য করতাম, তার মানে কি করতাম, ভুজে -2 করতাম, কোটিতে কত +1 করতাম, প্রত্যেকটার ক্ষেত্রে তাই করে দিতাম, প্রত্যেকটার ক্ষেত্রে তাই করতাম, এটা করতাম, গুণ করলে আমরা পারবো আশা করি। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এবং সমরেখা নিয়ে আর কোনো কথাবার্তা বলবো না, তোমরা দেখে নিও। এবার আসো ভর কেন্দ্র নির্ণয়। ভর কেন্দ্র নির্ণয় আমার আঁকা হয় না, হ্যাঁ। ভর কেন্দ্র মানে ত্রিভুজের মধ্যমা, তাই ধরে নিলাম আমি যাচ্ছি, তাই ভর কেন্দ্র তোমরা ধরে নাও। ত্রিভুজের মধ্যমাতয় যে বিন্দুতে ছেদ করে তাকে ত্রিভুজের ভর কেন্দ্র বলে। মধ্যমাতয় তার মানে এটা থেকে তার বিপরীত বাহুর উপর মধ্যবিন্দু আঁকবো, এই মধ্যমাতয় যে বিন্দুতে ছেদ করে, মধ্যমাতয় যে বিন্দুতে ছেদ করে তাকে বলে ভর কেন্দ্র। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক x2 y2, এই বিন্দু স্থানাঙ্ক x3 y3 যদি হয়, এই ভর কেন্দ্র জি এর স্থানাঙ্কটা হবে, x, y = তিনটা বিন্দুর যোগফল বাই 2। মধ্যবিন্দু মানে কি, দুইটা বিন্দুর যোগফল বাই 2। ভর কেন্দ্র মানে কি, তিনটা বিন্দুর মধ্যবিন্দু, তার মানে তিনটা বিন্দুর যোগফল বাই 3। তাহলে x1 + x2 + x3/3, y এর ক্ষেত্রেও তাই, y1 + y2 + y3/3 শেষ। ওকে, তাহলে ভর কেন্দ্রের ক্ষেত্রে ভর কেন্দ্র মানে কি, তিনটা বিন্দুর যোগফল বাই 3। এখানে দুই স্টাইলের কোশ্চেন আসে, এক বলে তিনটা বিন্দু, তিনটা শীর্ষবিন্দু দিয়ে ত্রিভুজের ভর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলে, এটা করবা। অথবা দুইটা শীর্ষবিন্দু দিয়ে আর ভর কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, তৃতীয় শীর্ষবিন্দু বের করতে বলে। তাহলে এখানে x সমান এই টার্ম লিখবা, y সমান এই টার্ম লিখবা, এখানে x3 এবং y3 বের করে ফেলবা। আশা করি তোমরা পারবা। দেখি এত শীর্ষ বিশিষ্ট ত্রিভুজের ভর কেন্দ্র কত হবে। ত্রিভুজের ভর কেন্দ্র মানে তিনটা বিন্দুর যোগফল বাই 3। তাহলে ভুজ তিনটা যোগ করি, 2 1 3, 3 আর 3 যোগ করলে 6, 6কে 2 দ্বারা ভাগ করলে কত 3। y এর ক্ষেত্রেও তাই, 3 5 8, 8 আর 4 যোগ করলে 12, 12কে 3 দ্বারা ভাগ করলে, আচ্ছা ভুল করছি, আগের ক্ষেত্রেই ভুল করছি, 2 1 3, 3 3 6, 6-এর 3 দ্বারা ভাগ করো, 3 দ্বারা ভাগ করলে আছে 2, পরেরটা আছে 3 5 4, 8 8 + 4 মানে 12, 12কে 3 দ্বারা ভাগ করলে 4। তাহলে ত্রিভুজের ভর কেন্দ্র স্থানাঙ্ক 2,4। রাইট অ্যান্সার হচ্ছে সি অপশন। রাইট অ্যান্সার হলো সি অপশন। পরেরটা দেখো, বলছে একটি ত্রিভুজের দুইটি শীর্ষবিন্দু দেওয়া আছে, দুইটা শীর্ষবিন্দু মানে x1, y1 দিয়ে আছে আর x2 y2 দিয়ে আছে। ভর কেন্দ্র এত হলে তৃতীয় শীর্ষবিন্দু কত। তাহলে ভর কেন্দ্র মানে x সমান আমি লিখতে পারি x1 + x2 + x3/3। এখানে x এর মান, ভর কেন্দ্রের প্রথমটা হচ্ছে x এর মান = x1 2, x2 কত 6, x3/3। এখান থেকে x3 এর মান বের করবো। আর x3 = 3 6 18, 8 10 - 8 আলটিমেটলি কত 10। y এর ক্ষেত্রেও তাই, একবারে মান বসাইছি, 4 = 7 + 1 + y3/3, আর y3 = 3 4 12 - 8 4। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে 10,4 ত্রিভুজের ভর, তৃতীয় শীর্ষ। ঠিক আছে, আশা করি এই টাইপের কোনো কোশ্চেন তোমাদের আর করানো লাগবে না। ভর কেন্দ্র স্থানাঙ্ক বলেছে, আমি আর কোনোটাই করাবো না, ভর কেন্দ্র শেষ। ওকে, এবার আসো দূরত্ব নির্ণয় নিয়ে কোনো কিছু কথাবার্তা বলি। এই দূরত্ব বা সঞ্চার পথের সমীকরণ, এটা যখন নির্ণয় করতে বলবে তখন আমরা কীভাবে বের করবো আমরা একটু কথাবার্তা বলি। প্রথমত এই দূরত্ব বা সঞ্চার পথের সমীকরণের ক্ষেত্রে সবসময় pxy একটা বিন্দু ধরে নেব, সবসময় pxy একটা বিন্দু ধরে নেব। একটা বিন্দু মানে xy বিন্দু। আচ্ছা, এটা কি x অক্ষ, এটা কি
ওয়াই অক্ষ। এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কোটি এর সমান বা ভুজের সমান। আমি আর লিখে দিচ্ছি না, আশা করি তোমরা সবাই জানো। এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কোটি এর সমান মানে ওয়াই এর সমান। আর ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার ভুজের সমান, সেটা কি এক্স। ওকে, এক্স অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব তার কোটি এর সমান মানে ওয়াই এর সমান, আর ওয়াই অক্ষ থেকে তার দূরত্ব মানে কি তার ভুজের সমান মানে এক্স এর সমান। ঠিক আছে, এই যদি হয়, যদি বলে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব, মূল বিন্দু মানে কি 0 0 বিন্দু, কোনো বিন্দু মানে এক্স ওয়াই বিন্দু, কোনো বিন্দু মানে অলওয়েজ এক্স ওয়াই বিন্দু, তাহলে কি হবে এক্স মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, আলটিমেটলি কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, বলা যাচ্ছে কোনো বিন্দু থেকে 2 5 বিন্দুর দূরত্ব বের করো। কোনো বিন্দু মানে কি এক্স ওয়াই বিন্দু থেকে 2 5 বিন্দুর দূরত্ব, তাহলে এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 5 তার হোল স্কোয়ার, আর তার উপরে তো রুট আছে। ঠিক আছে, তো এইভাবে আমরা কোশ্চেনগুলো সলভ করি। প্রথম কোশ্চেন, কে বিন্দু এবং 1 0 ওয়াই অক্ষ থেকে সমান দূরত্ব থাকলে সঞ্চার পথের সমীকরণ কত? দেখো এই বিন্দু ও ওয়াই অক্ষ থেকে সমান দূরত্ব, তার মানে এই বিন্দুটা ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব কার সমান হয়? ভুজের সমান হয়। ওয়াই অক্ষ থেকে কোনো বিন্দুর দূরত্ব ভুজের সমান হয়, এটা গেল। আর এই বিন্দু আর এই বিন্দুর দূরত্বটা বের করবো, সেটা সমান করলে আমার কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। সেটা সমান করলে আমরা কাঙ্ক্ষিত উত্তরটা পেয়ে যাব। ঠিক আছে, করে দেব। আচ্ছা আচ্ছা, বলছে এমন একটি সঞ্চার পথের সমীকরণ বের করো যা দুইটি প্রদত্ত বিন্দু এত থেকে সর্বদা সমদূরবর্তী। এটা একটু বড়, এটা করাই দিই। যা দুইটি প্রদত্ত বিন্দু কি কি দেওয়া আছে? বি কমা 0 এবং মাইনাস বি কমা 0 থেকে সর্বদা সমদূরবর্তী। আচ্ছা, তাহলে একটা বিন্দু আমরা ধরে নেব প্রথম এক্স কমা ওয়াই থেকে B0 বিন্দুর দূরত্ব যা এক্স কমা ওয়াই থেকে মাইনাস B0 বিন্দুর দূরত্ব তাই বের করে পারবো। তাহলে এই বিন্দুর দূরত্ব কি রুট ওভার এক্স মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, আলটিমেটলি ওয়াই স্কোয়ার। এটা হচ্ছে কি এক্স প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। উভয় পক্ষ থেকে রুট ক্যান্সেল করবো, এটা এ মাইনাস বি এর সূত্র বসে এক্স স্কোয়ার মাইনাস 2 বি এক্স প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস 2 বি এক্স প্লাস বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কাটে দেখো উভয় পক্ষ থেকে কেটে যায়, এক্স স্কোয়ার কাটবে ওয়াই স্কোয়ার কাটবে, হ্যাঁ বি স্কোয়ার কাটবে, থাকবে কত? এক পাশে যদি আমি নিয়ে আসি, এক পাশে নিয়ে আসলে 2 2 4 bx ইকুয়াল টু কত 0 আর x1 কত 0, x1 0 রাইট অ্যান্সার। ওকে, যাই বলুক না কেন তোমরা করতে পারবে আশা করি। ওয়াই অক্ষ এবং A0 বিন্দু থেকে সমদূরবর্তী, কোশ্চেনটা একটু মিসিং আছে। ওয়াই অক্ষ এবং একটা বিন্দু দিয়ে বলবে এত বিন্দু থেকে সমদূরবর্তী, কোশ্চেনটা মিসিং আছে, একটু দেখে নেব। এটা যদি আমি বলি, জাস্ট একবার করে বলে যাচ্ছি, A0 বিন্দু হতে এত রেখা থেকে সমদূরবর্তী বিন্দু সময় সেট যে সঞ্চারপথ গঠন করে তার সমীকরণ। তার মানে একটা অজানা বিন্দু অলওয়েজ এক্স কমা ওয়াই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব আর এই বিন্দুর দূরত্ব সমদূরবর্তী। তাহলে এক্স কমা ওয়াই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্বটা কী হবে? রুট ওভার এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 তার হোল স্কোয়ার, আলটিমেটলি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কি এক্স প্লাস এ। এই রুট এই পাশে এসে কী হয়ে যাবে? এই রুট এই পাশে এসে বর্গ হয়ে যাবে। তার মানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস এ তার হোল স্কোয়ার। তাহলে তোমরা কী করে নেবা? আশা করি তোমরা সিম্পলিফিকেশন করে নিতে পারবা। ক্লাসটা একটু বড় হয়ে যাচ্ছে, এ কারণে আমি এগুলো স্কিপ করে চলে যাচ্ছি। আচ্ছা, এটা যদি হয়, এটা একটু তোমাদের জন্য কষ্ট, একটু করা দিই। এ সেক্টরটা
কমা বি ট্যান থিটা বিন্দু সঞ্চার পথ কোনটি? সঞ্চার পথ জিজ্ঞাসা করছে। প্রথমটা কার মান হয় বলো তো ভাই? স্থানাঙ্ক এক্স এর মান। দ্বিতীয়টা কার মান হয়? ওয়াই এর মান। এক্স সমান এ সেক থিটা और एक्स बाई ए इक्वल टू की सेक स्क्वायर सॉरी सेक थीटा स्क्वायर যদি করি एक्स स्क्वायर बाई ए स्क्वायर इक्वल टू सेक स्क्वायर थीटा। राइट साइडের ক্ষেত্রে y সমান b tan थीटा। এটা সমান আমরা লিখতে পারি y বাই b ইকুয়াল টু tan थीटा और y स्क्वायर बाई b स्क्वायर इक्वल टू tan स्क्वायर थीटा। উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি। আমরা জানি কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান কত? 1। তাহলে প্রথম সমীকরণ মাইনাস দ্বিতীয় সমীকরণ যদি করি ইকুয়েশনটা এমন দাঁড়ায় x স্কয়ার বাই a স্কয়ার মাইনাস y স্কয়ার বাই b স্কয়ার ইকুয়াল টু sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এটা সমান কত? 1। एक्स स्क्वायर बाई ए स्क्वायर माइनस वाई स्क्वायर बाई बी स्क्वायर इक्वल टू 1 হলে সমীকরণটা কি নির্দেশ করে? অধিবৃত্তের সমীকরণ নির্দেশ করে। অধিবৃত্তের সমীকরণ। তাহলে সঞ্চার পথটা কিসের হবে? অধিবৃত্তের। এক্স অক্ষের উপর অবস্থিত এবং 0, 2 ও 6, 4 বিন্দুদ্বয় হতে সমদূরবর্তী বিন্দুর স্থানাঙ্ক কত? আমি সামান্য একটু করে দিই। এক্স অক্ষের উপর অবস্থিত আমরা সিম্পলি বিন্দুটা ধরে কি এক্স কমা ওয়াই বিন্দু ধরি। সিম্পলি বিন্দুটা ধরে কি এক্স কমা ওয়াই বিন্দু ধরি, কিন্তু এখানে বলছে এক্স অক্ষের উপর অবস্থিত। এক্স অক্ষের উপর অবস্থিত মানে ওয়াই এর মানটা অবশ্যই কি হবে? 0 হবে। ওয়াই এর কোনো মান থাকবে না এক্স অক্ষের উপর। তাহলে বিন্দুটা আমরা এটা ধরতে পারবো না। আমরা বিন্দু ধরবো এক্স কমা 0, এক্স কমা 0। ঠিক আছে? তাহলে এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব যা, এই বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব পরস্পর সমান করে দেব, আমাদের রাইট অ্যান্সার পেয়ে যাবো। ওকে, আমরা ক্যালকুলেশনটা করে নেব বাসায়। ক্লাসটা বড় হয়ে যাচ্ছে, তা আমি আচ্ছা এই অঙ্ক অন্য কোনো আইটেম আমি করাই দিয়েছি যে এক্স সমান 80 স্কোয়ার ধরবা, ওয়াই সমান 280 ধরবা, টি এর মানটা কোন এক সমীকরণে ইনপুট করলে তোমরা করতে পারবা, এগুলো করতে পারবা। ঠিক আছে? তো আমরা আচ্ছা স্থানাঙ্কর ক্লাসটা শেষ করছি। স্থানাঙ্কর ক্লাসে আমরা দেখলাম যে সিলেক্টেড কিছু টপিকস থেকে কোশ্চেন আসছে। আরেকটু যদি আমি পড়াই তোমাদের, আমি প্রথমত কি পড়াইছি দেখো তো, কার্টেসীয় থেকে পোলার, পোলার থেকে কার্টেসীয় পড়াইছি। তারপরে আমি পড়াইছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়, সমরেখ নির্ণয় পড়াইছি, ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় পড়াইছি, সঞ্চার পথের সমীকরণ বা দূরত্ব নির্ণয়। এই টপিকগুলোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সরলরেখার যে স্থানাঙ্ক পাঠ আছে এখান থেকে আরও কিছু টাইপ আছে, যেমন চতুর্ভুজের চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়। জাস্ট একবার করে আমি বলে যাচ্ছি, এই টপিকগুলো জাস্ট একবার করে দেখবা। চতুর্ভুজের চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয়ের ক্ষেত্রে কী করো তোমরা? এটা যদি এ হয় x1, y1, বি বিন্দুর স্থানাঙ্ক x2, y2, সি বিন্দুর স্থানাঙ্ক x3, y3, ডি বিন্দুর স্থানাঙ্কটা জিজ্ঞাসা করে তোমাদের। একটা চতুর্ভুজের 3টা শীর্ষবিন্দু দিয়ে চতুর্থ শীর্ষবিন্দুর মান জিজ্ঞাসা করে। তাহলে দেখতে হবে কর্ণ কার সাথে কে কর্ণ তৈরি করে, এর সাথে সি, বি এর সাথে ডি কর্ণ তৈরি করে। যার কর্ণের স্থানাঙ্ক, যার স্থানাঙ্ক নির্ণয় করতে বলবে তার নিজস্ব কর্ণেরটা বাদ দিতে হবে, বিয়োগ করতে হবে, অন্য দুইটা যোগ করতে হবে। তাহলে এটা দাঁড়ায় কি? এখানে দাঁড়ায় x1 প্লাস x3 আর নিজেদের কর্ণটা মানে কি -x2 কর্ণ শেষ। ওয়াইয়ের ক্ষেত্রেও তাই। তাহলে y1 প্লাস y3 মাইনাস y2। চতুর্ভুজের চতুর্থ শীর্ষবিন্দু নির্ণয় করতে বললে যার সাথে কর্ণ তৈরি করবে তার নিজেদের স্থানাঙ্কটা বিয়োগ করতে হবে, অন্য কর্ণের স্থানাঙ্ক দ্বয় যোগ করতে হবে। এটাই হচ্ছে কথা। আচ্ছা, চতুর্ভুজের ক্ষেত্রফল যদি নির্ণয় করতে বলে, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় শিখেছি। চতুর্ভুজের ক্ষেত্রফল মানে কি? চতুর্ভুজ মানে দুইটা ত্রিভুজ, অর্থাৎ হাফ দেব না। ত্রিভুজের ক্ষেত্রফলের যে হাফ আসে সেই হাফটা আমরা দেব না। আর একটা টপিকস যদি আমি পড়াই দিই যে এক্স অক্ষের সাপেক্ষে x1, y1 বিন্দুর প্রতিবিম্ব
বিন্দুর প্রতিবিম্ব। আচ্ছা, যে অক্ষের সাপেক্ষে বলবে সেটা স্থির থাকবে, আর বাকিটা সাইনটা চেঞ্জ হয়ে যাবে। এক্স অক্ষের সাপেক্ষে বললে x1 স্থির থাকবে, y এর মানটা কী হয়ে যাবে, মাইনাস আসবে, শুধুমাত্র এই সাইনটা চেঞ্জ হবে। যে অক্ষের সাপেক্ষে বলবে সেটা স্থির থাকবে, অন্য অক্ষটা কী হবে, একটা ঋণাত্মক সাইন বসবে। তাহলে এটা যদি বলতো y অক্ষের সাপেক্ষে, তাহলে কি হতো, y এর মানটা সেম থাকতো, শুধুমাত্র x এর মানের আগে একটা নেগেটিভ সাইন আসতো। এই হচ্ছে কথা। এই স্থানাঙ্ক হতে এর বাইরে আর কিচ্ছু পড়তে হবে না। এতটুকু আমি যা পড়ালাম, এই স্লাইড পড়ালে আমি কথা দিচ্ছি তোমাদের এগ্রি জিএসটির যে কোশ্চেন এর বাইরে থেকে আসবে না, শুধু মান চেঞ্জ করতে পারে, বাট এই টপিক্সের বাইরে কোনো কিছু আসবে না। তোমরা এতটুকু করে পড়লেই কাঙ্ক্ষিত জিএসটি পরীক্ষায় ভালো করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি। সবাই ভালো থাকুন।